বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশে আসলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত এবং কে আসলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত তার নাম সহ একটু পরে বলবো ভিডিওর শেষের দিকে। অবশ্যই তার আগে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশের ছাত্র জনতা যারা কিনা স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে উল্লাস এবং চাপা যে ক্ষোভ এবং এই 15 বছরের নিপীড়িত শোষিত এইরকম বঞ্চনা এবং নির্যাতিত হয়ে বারবার ধুকে ধুকে মরার চাইতে এই যে গর্জন তর্জন এবং সর্বশেষ সফলতা, এটাকে কিন্তু কৃতজ্ঞতা এবং অভিবাদন অবশ্যই জানাতে হবে। এবং যাদের রক্তের বিনিময়ে, যে সমস্ত প্রাণের বিনিময়ে আমরা আজকের এই সফলতা এবং মুক্তিযুদ্ধের দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি, এই দ্বিতীয় বাংলাদেশের সৃষ্টির পেছনের কারিগর যাদের প্রতিটি রক্তের ফোঁটার জন্য আমরা দাঁড়িয়ে গেছি এবং আমাদের দেশপ্রেম তথা আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় তারা লৌহ মানব হিসেবে দাঁড়িয়ে লৌহ মানবী খ্যাত শেখ হাসিনাকে কিন্তু দেশ থেকে পালাতে বাধ্য করেছে এবং শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়েছে। তো এই জনগণের বিজয়ের পেছনে কিন্তু অন্যতম কারিগর যারা ছিলেন তারা অনেকেই নিহত হয়েছিলেন এবং জনতাও নিহত হয়েছেন, অনেকেই বাচ্চা পর্যন্ত রেহাই পায়নি। তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করব, এখন যেহেতু আমাদের বাংলাদেশ এবং যারা বাংলাদেশে থাকবে তারা কিন্তু সবাই বাংলাদেশি নাগরিক, সুতরাং একটি বিষয় কিন্তু সবসময় নজরে রাখতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী তারাও কিন্তু আমাদের কারো না কারো ভাই, মা, বাবা, ভাই, বোন তাদেরও আছে এবং তাদেরও কিন্তু একটি পরিবার আছে। আসলে তাদেরকে যারা ব্যবহার করেছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের বাহিনী, যারা তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য কতিপয় পুলিশ সদস্যকে বা যারা উপরের দিকে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে ব্যবহার করে গোটা পুলিশ বাহিনীকে কিন্তু একটি কলঙ্কিত করার চেষ্টা করেছে এবং করেছে। তো ক্ষোভ থাকতে পারে পুলিশের আচরণে, কিন্তু ভুলে গেলে চলবে না তাদের বুকেও যদি আপনারা লাথি মারেন তাদেরও কিন্তু পরিবার আছে এবং আগুন যে দিচ্ছেন এটা কিন্তু ভয়াবহ নির্মমতা। যেহেতু দেশ স্বাধীন হয়েছে এবং আমরা শান্তিপূর্ণভাবে স্বাধীন করেছি, সফলতা এসেছে, অবশ্যই নৈরাজ্য সৃষ্টি করবেন না, অবশ্যই নৈরাজ্য সৃষ্টি করবেন না। কারণ হচ্ছে নৈরাজ্য সৃষ্টি যারা করেছিল এই 15 বছরে তাদের কিন্তু রেহাই হয়নি। আপনারা যদি আবার ওটাই করেন তাহলে আপনাদের এবং তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। সুতরাং কোনো থানার আক্রমণ নয়, কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলা নয় এবং কারো বাড়িতে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ নয়। যত ক্ষোভ আছে সবাইকে মাফ করে দিতে হবে, সাধারণ ক্ষমার আওতায় সবাইকে ইতোমধ্যে আনা হয়েছে এবং এটাই হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশি জনগণ হিসেবে আমরা কিন্তু এটাই পরিচয় দেব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে যে সংকটকালীন অবস্থায় চলে যাচ্ছে তাতে সেনাবাহিনী হাল ধরেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, তারপরে আসলে প্রধানমন্ত্রী কে হবেন বা রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে কে থাকবেন, কারা আসবেন। গেল 15 বছরে যে রাজনৈতিক দল শাসন শোষণ নিপীড়ন করেছে তাদের মতো কি আরেকটি দল আসবে এই বাংলাদেশের শাসন ক্ষমতায় এবং ছাত্র জনতাকে সেটাকে আসতে দিবে বা তারা কি বিকল্প কাউকে ভাবতেছে? অবশ্যই এর মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, তাকে এবং তার নাম শোনা যাচ্ছে এবং তিনিও নাকি রাজি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে। তো তিনি যদি সমন্বয়কের প্রধান ভূমিকা পালন করে থাকেন তাহলে এরপর একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আসলে কারা আসতে যাচ্ছে, তাদের আচরণ কেমন হবে এবং তারা কি আবার ফের 5 বছর বা 15 বছর পরে এই শোষণ নির্যাতনের মুখোমুখি হবে, তাদেরকেও কি পলাতে হবে কি না, এই প্রশ্ন। এবং তার পাশে আরও একটি নেতার আমি নাম বলবো যিনি বাংলাদেশের এই দায়িত্ব গ্রহণ করতে পারেন। তিনি বাংলাদেশের পরিচিত মুখ, যেহেতু এটি তরুণের মাধ্যমে এসেছে, তারুণ্যের সফলতার একটি প্রতীক এবং তিনিও তারুণ্যের জয়গাথায় সাথে ছিলেন এবং সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি ভারতের
একটি বিখ্যাত প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তিনি সৌদি আরবে অর্থাৎ সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করার পরে স্কটল্যান্ডে ইসলামিক অর্থনীতি এবং ইসলামিক যে অর্থনীতির আইন এগুলো নিয়ে তিনি পড়ালেখা করেছেন। পড়ালেখা করার পর তিনি বাংলাদেশে অবস্থান করেছেন এবং বাংলাদেশে তার রাজনৈতিক, সামাজিক, সমাজ সংস্কার ইত্যাদি বিভিন্ন বিষয় এবং ধর্মীয় বিষয় তো আছেই তার মধ্যে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের আপামর জনতার মধ্যে তৃণমূল থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে তার সংস্কারের ছোঁয়া লেগেছে। ইতোমধ্যে তিনি শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার পিতা স্বনামধন্য ইসলামিক স্কলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশ তো বটে, বাংলাভাষী যারা আছেন বিশ্বে তারা সবাই চেনেন। সেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তার পলিটিক্যাল যেরকম থট এবং থিওরি তিনি দিয়েছিলেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু প্রথম থেকে তিনি সমর্থন জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ভিডিও বার্তা দিয়ে সবাইকে একটি পথ দেখিয়েছিলেন এবং কিভাবে আগাতে হবে তারও দিক নির্দেশনা তিনি সবসময়ই কিন্তু দিয়েছিলেন এবং ছাত্র জনতার সাথেই তিনি ছিলেন। তো সেই আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যাকে কিনা আমরা এই দেশ পরিচালনার জন্য বেছে নিতে পারি, কারণ তার সততা, ন্যায়নিষ্ঠতা, রাষ্ট্র পরিচালনার নীতি এবং অর্থনৈতিক নীতি তিনি কিন্তু সব দিক থেকে এগিয়ে এবং তিনি হাইলি এডুকেটেড পারসন বাংলাদেশের জন্য, বাংলাদেশ পরিচালনার জন্য। তবে হ্যাঁ, এখানে একটি বিষয় সংশয় জাগতে পারে, তিনি ইসলামিক স্কলার, তাহলে কি তিনি অন্যান্য ধর্ম, অন্যান্য জাতি, বর্ণের উপরে কি তিনি বৈষম্য করবেন? শুধুমাত্র ইসলাম ধর্মকে তিনি শুধু সামনে এগিয়ে নেবেন? এটা কিন্তু না, ভাবার প্রশ্নই আসে না। কিন্তু কারণ হচ্ছে তিনি ইতোমধ্যে বাংলাদেশের আপামর জনতা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য নানা জাতি, ধর্ম, বর্ণ সবার মধ্যে তিনি কিন্তু নিজের যে মত, এটা হচ্ছে সহনশীল মত এবং মধ্যম পন্থা অবলম্বন করে কিন্তু তিনি সবসময় জাতির সামনে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন দিক নির্দেশনা কিন্তু প্রদান করেছেন। তো বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমি অনুরোধ করব এই শাইখকে সামনে আনার জন্য এবং তাকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কিন্তু দায়িত্বে আনা যায়। ছাত্র যারা আছেন, ছাত্র পরিষদ বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা সমন্বয়ক হিসেবে পালন করতেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা আছেন, তাদেরকে আমি এই প্রস্তাব দিতে চাই, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনারা কিন্তু সবাই তাকে রাখতে পারেন বাংলাদেশ পরিচালনার জন্য এবং এই বাংলাদেশ সেই বাংলাদেশ হবে যেটা ভারত, পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্রের রাহুগ্রস্ত না হয়ে তাদের হাতের একটি ক্ষমতার মোয়া হয়ে না থেকে কিন্তু বাংলাদেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে এবং এই এগিয়ে নেওয়ার পেছনে যিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তিনি কিন্তু আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। সুতরাং আমার বিনীত অনুরোধ থাকবে, এরকম মেধাবী, চৌকস, বুদ্ধিমান এবং দেশপ্রেমিক মানুষকে কিন্তু বেছে নেওয়া উচিত এই সময়ে, এই দুর্দিনে। যারা বাংলাদেশ প্রেমিক তাদেরকে কিন্তু সামনে আনতে হবে এবং যথাযথ মর্যাদার সাথে আনতে হবে। তো আমি বলি, সর্বোপরি বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণের যারা আসতে পারেন সামনের সারিতে, তাদের মধ্যে কিন্তু আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অন্যতম। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদের অবশ্যই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই নামটি বিবেচনায় আনতে পারেন এবং অবশ্যই আনা উচিত, আনতে হবে। রাষ্ট্র পরিচালনায় তার যে দক্ষতা এবং তার যে নীতি নির্ধারণী বক্তব্য বা দিক নির্দেশনা বা তার যে বাংলাদেশ সম্পর্কে আইডিয়া, ফরেন যে বিষয়গুলো থাকে, বৈদেশিক পররাষ্ট্র নীতি বলি, সব দিকে কিন্তু তিনি সমান দক্ষতা অর্জন করেছেন এবং সমান জ্ঞান দখলে রাখেন। তো বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ভালো মানুষ আসুক, ভালো মনের কিছু মানুষ আসুক, যারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ, সুদক্ষ, সবার সাথে মিলেমিশে একসাথে জাতি, বর্ণ নির্বিশেষে সবার বাংলাদেশ, সকল ধর্মের বাংলাদেশ হবে। এই বাংলাদেশের একটি নির্ভরযোগ্য পরিচালক হিসেবে কিন্তু যাদেরকে আমরা আনব তাদের মধ্যে এই একটি নাম এবং তাকে কিন্তু আমরা আনলে তার সমন্বয়ে এবং
আদার্স যে মানুষগুলো থাকবে সবাই এক করে এই বাংলাদেশ কিন্তু একটি সুন্দর বাংলাদেশ হতে পারে এবং সত্যি সুন্দর বাংলাদেশ হতে পারে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আর কোনো হামলা নয়, আর কোনো ভাঙচুর নয়, অগ্নিসংযোগ নয়, সবার পরিবার আছে, সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চাই, একসাথে এই বাংলাদেশ গড়তে চাই এবং আগামীর বাংলাদেশ হোক সুজলা সুফলা, বাংলাদেশ হোক সার্বভৌম রাষ্ট্র এবং বাংলাদেশ হোক সবার। সালাম বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।